আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে জানতে পারবেন এই 1.5 লাখ টাকায় দেশ ছেড়ে পালিয়েছিলেন ভারতে সেই বিপ্লব। কুখ্যাত এই বিপ্লবকে যেহেতু পাওয়াই গেল, তাহলে তাকে কারা সাহায্য করেছিল দেশ থেকে পালাতে মাত্র 1.5 লাখ টাকার বিনিময়ে? আর কি কি বিষয় উঠে আসলো তা জানলে রীতিমতো চমকে যাবেন। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। কিভাবে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হলো এবং তার গ্রেফতারের পর কি হলো সে বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। সেই সাথে কিন্তু অবশেষে পরিচয় পাওয়া গেছে গুলিবর্ষণকারী হাসান মোল্লা। তার পরিচয় ফাঁস হয়েছে, গণপূর্তের মাফিয়া ঠিকাদার ছিলেন তিনি। আরও কি কি বিষয় উঠে আসলো তা জানলে অবাক হবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন দেখি নেই সেই কুখ্যাত বিপ্লব তিনি কিভাবে দেশ ছেড়েলেন মাত্র 1.5 লাখ টাকার বিনিময়ে। পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লালমনিরহাটের পাটগ্রামের দোহাগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশের যুগ্ম কমিশনার সেই বিপ্লব কুমার সরকার। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দোহাগ্রাম ইউনিয়ন ডাঙ্গাপাড়া ওলের পাড়ার এলাকার পাচারকারী এক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারকে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। জানা যায়, গত মঙ্গলবার 10 সেপ্টেম্বর রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন। পাচারকারীদের সংক্রান্ত কয়েকটি গোপন কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদনের নামে একটি ব্যক্তিকে মঙ্গলবার রাত 9টার দিকে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশে কাছে হস্তান্তর করা হয়। তবে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়া যায়নি বলে জানিয়েছে পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী। এদিকে স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে পাচারকারী শুভ 30 বছর বয়সের রংপুরের টাকা সংক্রান্ত বিরোধীর জন্য স্থানীয়দের হাতে ধরা পড়েন। ওই সময় রংপুরের স্থানীয় বিএনপি নেতারা মোবাইল ফোনে পাটগ্রামের তাদের দলীয় কয়েকজন নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এ সময় শুভ তাদের কথোপকথনে যোগ দেন। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশের কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দোহাগ্রাম সীমান্তের পথে ভারতে পার করে দেওয়া হয়েছে। মোবাইল ফোনে কথার সূত্র ধরে আরও জানা যায়, একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ ও দোহাগ্রামের আকসেদুল মানিক, লম্বা শাহিন, ফারুক, রাজীব, শামীম ও মোকসেদুলের সহায়তায় বিপ্লব কুমারকে সীমান্তে পার করে দেওয়ার হয়। বিপ্লবকে জলঢাকা মিরগঞ্জের মিঠু, নিশাদ, রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করায়। সীমান্তের পার করার সময় 1.5 লাখ টাকা নেওয়া হয় মাত্র। এ সংক্রান্ত কয়েকটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে শুভ ও তার বাবা ওসমান গনির সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শও নেওয়া হচ্ছে। বিজিবিও তদন্ত করছে। আটক ব্যাংক কর্মকর্তাকে শর্ত সাপেক্ষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো বিষয় তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। এত কড়াকড়ি এবং নজরদারির পরেও কিভাবে তারা এই কুখ্যাত পুলিশগুলো দেশ ছেড়ে পালিয়ে যায় তার কিন্তু একটা বিরল সৃষ্টি হলো। এদিকে এবার অবশেষে কিন্তু গ্রেপ্তার হলেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি কোথা থেকে কিভাবে গ্রেপ্তার হলেন? ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার রাতে রাজধানীর মহাখালীর ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কর্নেল মুমিন ফেরদৌস জানান, আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালীর ফ্লাইওভার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 3-এর একটি দল। তার বিরুদ্ধে এরই মধ্যে কয়েকটি মামলা রুজু হয়েছে। তিনি বলেন, খিলগাঁও থানায় 2015 সালের একটি হত্যাকাণ্ডের ঘটনায় গত 3 সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। ওই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এই আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের 33তম কমিশনার ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি 1988 সালের 15 ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপারের দায়িত্বও ছিলেন তার হাতে। এরপর অবশেষে কিন্তু এবার তিনি গ্রেফতার হলেন র্যাবের হাতে। পালিয়ে যেতে পারেননি তিনি। এবার তুলে ধরতে যাচ্ছি ছাত্র আন্দোলনকারীদের দমাতে কে এই গুলি বর্ষণ করেছিল হাসান মোল্লা। গুলি বর্ষণকারী হাসান মোল্লা গণপূর্তের একটি মাফিয়া ঠিকাদার। তার ফিরিস্তি যেন একদম রীতিমতো অবাক হবেন।
ছাত্র জনতার আন্দোলনের তুঙ্গে ছিল গত 16 জুলাই। চারদিকে শুধু গুলি গ্রেনেড শব্দ শোনা যাচ্ছিল। সেই বর্বরতা চালাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় হেলমেট পরা অবস্থায় পিস্তল হাতে গুলি চালাতে দেখা যায় এই যুবককে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে। অবশেষে পরিচয় মিলেছে তার। তিনি গণপূর্ত ঠিকাদারের হাসান মোল্লা। ঢাকা কলেজের সাবেক এই ছাত্রলীগ নেতা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মোল্লা আবু কাউসার ভাগ্নে। জানা গেছে আবু কাউসারের বদানত্ব আর অর্থ পাচার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাবেক যুবলীগ নেতা জি.কে. শামীমের ছত্রছায়ায় ঠিকাদারি শুরু করেন এই হাসান মোল্লা। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন গণপূর্তের কর্তা। এই কারবারে তাকে সহযোগিতা করে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু, সাবেক গণপূর্ত গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধান প্রকৌশলী শামীম আক্তারের ঘনিষ্ঠ চুন্নুর ছাত্রলীগের হাসানের সঙ্গে সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করতে টেন্ডার ও ঠিকাদারি। গণপূর্ত অধিদপ্তরের একাধিক প্রকৌশলী জানিয়েছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু কাউসার এক সময় জি.কে. শামীমের মাধ্যমে গণপূর্তের ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন। বড় অঙ্কের কাজ করত জি.কে. বিল্ডার্স লিমিটেড ও দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স, আর 10 কোটি টাকার নিচে কাজগুলো নিয়ন্ত্রণ করত হাসান মোল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মা বাবার দোয়া কনস্ট্রাকশন। মা ও বড় ভাইদের সহায়তায় গণপূর্ত ঢাকা বিভাগ 4-এর ঠিকাদারি সমিতির সাধারণ সম্পাদক পদও ভাগিয়ে নেন এই হাসান মোল্লা। তার নামে আরও অনেক অভিযোগ এবং ফিরিস্তে আছে। 2019 সালে রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযানে জি.কে. শামীম আটক হলে তার সাম্রাজ্য পতন হয়। তবে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও অসাধু প্রকৌশলীদের সিন্ডিকেটের ভর করে টিকে যান এই হাসান মোল্লা। জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও প্রধান প্রকৌশলী শামীম আক্তারের কাছের লোক হিসেবে পরিচিত নির্বাহী প্রকৌশলী চুন্নুর সঙ্গে হাসানের ঘনিষ্ঠতা বাড়ে গণপূর্তের ঢাকা বিভাগ 4-এ কর্মকর্তা থাকা অবস্থায়। হাসানকে গণপূর্তের ঢাকা বিভাগ 4 ছাড়াও বিভিন্ন কাজ দিতেন চুপ্পু। তার প্রতিষ্ঠানে ঠিকমতো কাজ না করলেও বিল তোলার ব্যবস্থা করে দিতেন তিনি। সেই টাকা দুজন ভাগ করে নিতেন। আর এই কাজ বাস্তবায়নে গণপূর্ত প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন ও এপিপির নির্দেশনা অমান্য করে এলটিএম এর পরিবর্তে ওটিএম পদ্ধতিতেও 95% দরপত্র করেছেন চুন্নু। হাসানের সিন্ডিকেটের ঠিকাদারি কাজ দিতে বা দিয়ে নিয়েছেন মোটা কমিশনও। এই ছাত্রলীগ নেতার মাধ্যমে জোন ও বিভাগের প্রকৌশলীদের বদলির দেন দরবার ও তদবির করতেন। গত 14 জুলাই গণপূর্ত বিভাগ 4 থেকে চূন্য বদলির পরেও সিন্ডিকেট চলমান। এর আগে 2022-23 অর্থবছরে মিরপুরের পাইকপাড়া পিডব্লিউ-তে ট্রেনিং সেন্টারের 15 দ্বিতীয় তলার সিঁড়ির পূর্ব পাশে 7 ও 8 নম্বরে 2টি কক্ষর আইবি বাংলাতে রূপান্তর লক্ষ্যে সংস্কার ও আধুনিক কাজ না করে ঠিকাদারকে বিল দেওয়ার একটি অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়ে। আর সেখানে নড়েচড়ে বসে। তড়িঘড়ি করে রাতের আধারে সংস্কার করার সময় তদন্ত কমিটি সেটি হাতে নাতে ধরে। পরে প্রতিমন্ত্রী শরীফের দাপটে সেটি আলোর মুখ দেখেনি। আরও নানা ধরনের অভিযোগ বা নানা ধরনের কুকর্ম ছিল এই হাসান মোল্লার। প্রকৌশলীদের সূত্র জানায়, চুন্নু ঢাকা ও গণপূর্ত বিভাগ 4-এ থাকাকালীন মুক্ত হাসপাতালে নতুন ভবন নির্মাণের কাজ দেন হাসানকে। এই কাজের এখনও পাইলিং চললেও তার প্রতিষ্ঠান বিল পরিশোধ করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, কাজ না করেও তারা বিল নিয়েছেন।